নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভাষা দিবসের দিন সকালবেলায় শহর কলকাতায় দু তিন জায়গায় ইডির হানা। যদিও এটা খাদ্য কেলেঙ্কারি নিয়োগ দুর্নীতির বিষয় নয়, এটা হচ্ছে সাইবার প্রতারণা। কুণাল গুপ্ত নামে একজনকে ইডি গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে সেই সূত্রেই তারা অভিযান চালাচ্ছে। দিল্লিতে প্রবর্তন ভবনে সকাল সকাল পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। তিনি নাকি রাজনীতি ছেড়েই দেবেন ভেবেছিলেন, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ আর ফেলতে পারেননি। লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন দেব। সেই দেবকে গরু পাচার মামলায় তলব করা হয়েছে। বিরোধী দলনেতা বলেছিলেন যে এনামুলের থেকে 5 কোটি টাকা দেব তার অ্যাকাউন্টে নিয়েছেন। যদিও দেব অস্বীকার করেছেন, বলেছেন যে 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই আবহ এবং সন্দেশখালি। তার আগে যে বিষয়টা বলা দরকার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের একটি সাংবাদিক বৈঠক শুনছিলাম। শাহজাহানের প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন, তিনি এড়াতে বাধ্য। কিন্তু ওখানে TV9 এবং আরো একটি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করলেন যে তাদের উপরে আক্রমণ হয়েছিল, ক্যামেরা ভাঙচুর হয়েছিল, অভিযোগ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবার দেখুন, লাইভ করছিল রিপাবলিকের সন্তু পান, তাকে গ্রেপ্তার করা হলো। 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আর সন্তু পান, তার সহকর্মী, তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বিশাখা। এই রিপাবলিক বাংলার যে মহিলা ব্রিগেড আছে স্বর্ণালীর নেতৃত্বে, তাদের আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি। তারা যে কাজ করেছেন, যে ঝুঁকি নিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। সন্তু পানকে সরাসরি সম্প্রচার চলাকালীন গ্রেপ্তার করা হলো সন্দেশখালী থানাতে পুলিশ। আবার যারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছিলেন, সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। সুপ্রতিম সরকার যেন হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা জানতে চেয়েছে এমন প্রশ্ন করেছে, সেরকমই তিনি উত্তর দিলেন যে অভিযোগ আসলে নিশ্চয়ই ব্যবস্থা নেব। তিনি নাকি জানেন না। এটাকে গোপন ফর্মুলা জানতে চেয়েছেন সাংবাদিকরা, হাইড্রোজেন বোমা। তারা জানতে চেয়েছিলেন তাদের উপর আক্রমণকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সুপ্রতিম সরকারের কাছে এই ধরনের ব্যবহার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। তার কারণ আছে। সুপ্রতিম সরকারের দাদা সব্যসাচী সরকার একজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় ছিলেন, দেশে বিদেশে বহু অ্যাসাইনমেন্ট করেছেন। বর্তমানে তিনি এই সময় পত্রিকায় আছেন। তার বৌদি প্রয়াত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় কবি, আনন্দমেলার সম্পাদক ছিলেন, কবি ছিলেন স্বর্গীয়া পৌলমী সেনগুপ্ত। তাহলে সুপ্রতিম সরকার পারিবারিক সূত্রে সংবাদ মাধ্যমের কাজকর্ম সম্পর্কে অবহিত। তিনি জানেন সাংবাদিকরা কিরকম ঝুঁকি নিয়ে কাজ করেন। তিনি IPS অফিসার হতে পারেন, আমি জানি তিনি দক্ষ IPS অফিসার, কিন্তু তার কাছে সংবেদনশীলতার প্রত্যাশা করি। সংবেদনশীল মনোভাব নিয়ে বিষয়গুলো দেখা উচিত। আপনি এমন ভাবে উত্তরটা দিলেন, তাই বলতে বাধ্য হলাম যে TV9-এর যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তারা কি আপনার কাছে হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা জানতে চেয়েছেন সুপ্রতিম বাবু? আর আপনি সংবাদ মাধ্যমের কি বলবো আর কি,
কাজকর্ম সম্পর্কে অনেকের থেকে বেশি ওয়াকিবহাল পারিবারিক সূত্রে। আমি আশা করেছিলাম অত্যন্ত সহানুভূতি এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টা দেখবেন, সেরকম ভাবেই একটা উত্তর দেবেন, কিন্তু যে উত্তরটা দিলেন সেটা এড়িয়ে যাওয়া উত্তর ছাড়া আর কিছু নয়। এবার আসি শুভেন্দু অধিকারীর সন্দেশখালির অভিযান। বাধার পর বাধা, শেষ পর্যন্ত আদালতের নির্দেশে শুভেন্দুবাবু ঢুকলেন বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে। মাতৃশক্তি যেভাবে শুভেন্দুকে স্বাগত জানিয়েছেন সন্দেশখালিতে, শুভেন্দু বোধহয় এতটা এক্সপেক্ট করেনি। তার জন্য নদীর ঘাটে টোটো রাখা ছিল, কিন্তু শুভেন্দু হাঁটলেন 3 ঘন্টা, নির্যাতিতা মাতৃশক্তির সঙ্গে কথা বললেন। তাকে দেখে যেন ধরে প্রাণ পেয়েছেন মাতৃশক্তি। বুক উজাড় করা ভালোবাসায় শুভেন্দুকে তারা বরণ করেছেন, কারণ তারা মনে করছেন যে শুভেন্দুই তাদের পরিত্রাণের পথ বাতলে দিতে পারে। শুভেন্দু শ্লাঘা বোধ করতে পারেন, কারণ মানুষ দেখছে যে 1 ইঞ্চি জমি শুভেন্দু বিনা যুদ্ধে ছাড়ছে না। তাকে বারবার করে বাধাতে হয়েছে সন্দেশখালি যেতে। 3 বারের চেষ্টায় গেছেন আদালতের অনুমতি নিয়ে। এটা বাস্তব, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখছে। 2011 থেকে 16 রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। সূর্যবাবুকে আমি দোষ দিই না, কারণ 34 বছরের রাজ্যপাট হারানোর পর সূর্যবাবু বিরোধী দলনেতা হয়ে বসেছেন। তার বিহ্বলতা তখনও কাটেনি। তারা ভাবতেই পারেননি তাদের সাজানো বাগান এভাবে শুকিয়ে যাবে। আর তখন তৃণমূল সরকার প্রথম এসছে, ওই সময় দাঁড়িয়ে সূর্যবাবুর পক্ষে সরকারের বিরোধিতা করা সম্ভব হয়নি। মান্নান সাহেব নিজের দলের বিধায়কদের কাছ থেকে সমর্থন পাননি। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেই দিয়েছিলেন মান্নান সাহেব জেলায় গেলে কংগ্রেসের নেতারা কর্মীরা যেন তাকে সহযোগিতা না করেন। যদিও বিধানসভার অন্দরে সুজন চক্রবর্তীরা মান্নান সাহেবকে সহযোগিতা করেছিলেন। আর তারপর শুভেন্দু অধিকারী তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন। তৃণমূলের কোথায় কোথায় গলদ, কোথায় দুর্বলতা, কোথায় তাদের শক্তি, কোন নেতার কার সাথে যোগাযোগ, কোন আমলা কিভাবে কাজ করেন, কোন আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, সব জানেন শুভেন্দু। এবং প্রশাসনের অন্দরে তার নিজস্ব বিশ্বাসভাজন কিছু মানুষজন আছেন যারা শুভেন্দুবাবুকে সরকারি তথ্য, সরকারি সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আগাম জানিয়ে দেন। দেখুন, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে কিন্তু 16 লক্ষ টাকা তিনি যে হাউস রেন্ট অ্যালাউন্স মাধ্যমে তুলেছিলেন সেটা ফেরত দিতে হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি সরকারি অ্যাকোমোডেশনে থেকে ভাড়া এইচআরএ নিচ্ছিলেন সরকারের কাছ থেকে। এখন যে সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে যে সরকারের একটা বাংলো আছে, একসময় তার একতলায় রবি ঘোষ থাকতেন, এখন বোধহয় আখরুজ্জামান আর একজনকে সাবিনা ইয়াসমিন থাকেন, তাদেরকে সরে যেতে বলা হয়েছে। সেই বাড়ি রিনোভেট করা হচ্ছে, সে পেল্লাই বাড়ি, সেখানে নাকি হরিকৃষ্ণ দ্বিবেদী থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেখানে শিফট করেননি। কিন্তু শুভেন্দুবাবু সরব হওয়াতেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে যে অতিরিক্ত 16 লক্ষ টাকা তিনি হাউস রেন্ট অ্যালাউন্সের মাধ্যমে তুলেছিলেন, সেই টাকা সরকারি কোষাগারে তাকে ফেরত দিতে হয়েছে। এটা কেন বললাম? 16 লক্ষ টাকার বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে সরকারের ভিতরে শুভেন্দুবাবুর পেনিট্রেশন কতটা গভীর সেটা বোঝানোর জন্য। তৃণমূলের অনেক প্রথম সারির নেতা, বিধায়ক, এমনকি মন্ত্রীও শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন, নানাভাবে রাখেন। সেই জন্যই তো কুণাল ঘোষ একেবারে সরব হয়েছিলেন যে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর ভাষায় কেন তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জবাব দেন না, কেন তারা গোল গোল করে কথা বলেন। আসলে কুণাল বাবু
তিনি যে ভাষায় কথা বলতে অভ্যস্ত সেই ভাষাতেই সবাই কথা বলুক, এটাই চান। আর কুণাল বাবুর যিনি মেন্টার তিনিও চান। কিন্তু সবাই তো আর কুণাল বাবুর পদাঙ্ক অনুসরণ করবেন না। তিনি যেরকম ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ভাষার ব্যবহার, আমি বলি ভাষা সন্ত্রাস, অতীতে হয়নি। এগুলো আমাদের শুনতে হচ্ছে। দেখুন, সিঙ্গুরের আন্দোলনের প্রসঙ্গে আসি। 2008 সাল মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যেতে চেয়েছিলেন। ডানকুনি টোল প্লাজায় তার কানভয় আটকায় পুলিশ। সোজা ফিরে এসে বিধানসভায়, তারপর বিধানসভায় তার বিধায়করা যে তাণ্ডব করেন তার নজির কিন্তু নেই। তারপরে তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম তারা একটা এক্সিবিশন করেছিলেন, খুলে দিয়েছিলেন বিধানসভার দরজা সাধারণ মানুষের জন্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। ধীরে ধীরে শুভেন্দু অধিকারীও হয়ে যাচ্ছেন তৃণমূল বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। এই যে তার নাছোড় মনোভাব, সকালবেলা চলে যাচ্ছেন সন্দেশখালী, 3 ঘন্টা থাকছেন, আদালতের নির্দেশনামা নিয়ে ঢুকছেন, ফিরে এসে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছেন, তারপরে রিপাবলিক বাংলার অফিসে চলে যাচ্ছেন। বিরোধী দলনেতা এরকম অ্যাক্টিভ থাকুক সেটাই চায়। কিন্তু মাঝে মধ্যে দুগ্ধপাত্রে গোচলা পড়ছে। একবার যিনি বিধায়ক হয়েছেন তার রাজনৈতিক পরিপক্কতা এখনো আসেননি। তিনি খুব অ্যাগ্রেসিভ নিজেকে দেখাতে চান। যারা শুভেন্দু বাবুর এই যে জোরদার আন্দোলনে, সেই আন্দোলনে মাঝে মধ্যে দুগ্ধপাত্রে গোচনা ফেলছেন, তাদের রাজনৈতিক ম্যাচিউরিটি না থাকার জন্য। অনর্থক এইসব খালিস্তানি বিতর্ক টিতর্কের তো কোনো মানে হয় না। অত্যন্ত মানে কি বলবো, এগুলো নিন্দা করা উচিত, সবার নিন্দা করা উচিত। স্বাভাবিকভাবেই শাসক দল এরকম লোপ্পা ক্যাচ পেলে কেউ ছাড়ে, তারাও নেমে পড়েছে। বিজেপির অফিস ঘেরাও হচ্ছে, আসানসোলে হয়েছে, কলকাতায় হয়েছে, অনভিপ্রেত ঘটনা। আমি তো বললাম না, রাজনৈতিক পলিটিক্যাল ম্যাচিউরিটি যাদের নেই তারা এরকম আলটপকা মন্তব্য করেন। বিরোধী দলের তার উচিত তার দলীয় সহকর্মীদের একটু ক্লাস নেওয়া। আবেগে, উত্তেজনায়, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা যেন নত্য সত্য বোধ না হারান। তাহলে মাতৃশক্তি যেভাবে শুভেন্দু অধিকারীকে সমর্থন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, কিন্তু আন্তরিকভাবে জানিয়েছেন, এটা কিন্তু একটা সংকেত। কারণ তারা দেখছেন যে শুভেন্দুবাবু নিরলস পরিশ্রম করে চলছে। তিনি কোথাও যেতে চাইলেই সরকার আটকায়। 144 ধারা জারি করে আদালতে যেতে হয়, আদালতের অনুমতি নিয়ে শুভেন্দুবাবুকে যেতে হয়, এবং জনসভা করতে গেলেও যেতে হয়। কিন্তু তিনি ছাড়েননি। কখনো সরকারি কর্মচারী যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন, সংগ্রামে যৌথ মঞ্চ, তাদের মঞ্চে চলে যাচ্ছেন, আইনজীবী দিয়ে তাদের সহায়তা করছেন। আবার প্রতিবাদী কৌস্তব ভৌমিকের বাড়িতে চলে যাচ্ছেন, কৌস্তব বাগচির বাড়িতে চলে যাচ্ছেন, আবার সন্দেশখালীর মা বোনদের পাশে দাঁড়াচ্ছেন, বিধানসভায় সরব হচ্ছেন। এই যে সিস্টেম, এই যে নাছোড় মনোভাব, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। সেই জন্য মানুষ ধীরে 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 তাকে বিশ্বাস করতে শুরু করেছিল যে না, এই মেয়েই পারে সিপিএম কে সরাতে। শুভেন্দুবাবু 35 বছর রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, আবার বিরোধী দলনেতা। মানে ক্ষমতায় আসার আগে, তৃণমূল ক্ষমতায় আসার আগে শুভেন্দুবাবু বিরোধী রাজনীতি করেছেন, মাঝের 10 বছর সরকারি পক্ষে ছিলেন, আবার বিরোধী রাজনীতি করছেন। আর একজন হেলিকপ্টারে থেকে নেমে লিফটে করে উঠে মঞ্চে উঠে বড় নেতা হয়ে গেছেন, বড় বড় কথা বলেন।
না করেছেন ছাত্র আন্দোলন, না করেছেন ট্রেড ইউনিয়ন, না করেছেন বিরোধী আন্দোলন। আঞ্চলিক দলের সারা ভারতের নেতা। তাবক্কুল তাকে নেতা বলে মানতে পারে, পরামর্শদাতা সংস্থা নেতা বলে মানতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাকে নেতা বলে মানে না। এটা সত্য। আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখনো কথা হয়, অসুস্থ গৌতম দেব। এই যে সিঙ্গুরের সমস্যা মেটাতে জ্যোতিবাবুর কাছে মমতাকে নিয়ে গেছিলেন গৌতম দেব। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রায় 3 সপ্তাহ অবরোধ করে রেখেছিলেন, বুদ্ধবাবুকে তিনি বলেছিলেন যে এগুলোকে, এই অবরোধকে পুলিশ দিয়ে তুলে দেওয়া উচিত। তার পরামর্শ বুদ্ধদেব বাবু কানে তুললে কারখানাটা বোধহয় হতো, কিন্তু বুদ্ধবাবু দোলাচলে ছিলেন, সিদ্ধান্ত নিতে পারেননি, ভয় পাচ্ছিলেন, এবং একটা সময় তিনি পুরোপুরি আমলা নির্ভর হয়ে পড়েন। এবং যখন একটা সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার পুরোপুরি আমলা নির্ভর হয়ে পড়েন, তখন কিন্তু মাটিতে কান দিয়ে তারা শুনতে পান না জনগণ কি চাইছে, কি বলতে চাইছে। বুদ্ধবাবুর ক্ষেত্রে তাই হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও অত্যন্ত আমলা নির্ভর হয়ে পড়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে আমলাকুলের উপর ভরসা মুখ্যমন্ত্রীর বেশি, এবং এমনকি বিডিওদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ রাখেন, তাদের জন্মদিনে উপহার পাঠান, বিজয়াতে শুভেচ্ছা পাঠান। রাজনৈতিক সহকর্মীদের গুরুত্ব তার কাছে আমলাকুলের থেকে কম। সন্দেশখালীর ঘটনা এইরকম, যে মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরে, মানুষ যে ক্ষোভে ফুঁসছে, কেন সেখানকার পুলিশ প্রশাসন, গোয়েন্দা দপ্তর নবান্নকে জানায়নি যে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে আছে, শেখ শাহজাহান সন্ত্রাস চালাচ্ছে, এরকম চলতে থাকলে মানুষের ধৈর্যের বাঁধ বাঁধবে এবং আখেরে শাসক দলের ক্ষতি হবে? তারা বলেননি বা খবর পাননি? কনভিনসিংলি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে যে এদেরকে নিয়ন্ত্রণে না আনতে পারলেই হিতে বিপরীত হবে, এবং দাবানলের মতো ছড়িয়ে পড়বে ক্ষোভ, এবং সারা ভারতের মানুষ সেই ক্ষোভের কথা, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের কথা যখন জানতে পারবেন, তখন আর পরিস্থিতি সামলানো যাবে না। এটাই হচ্ছে আমলা নির্ভরতা। আমলারা বলেননি, পাছে মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়ে দূরতম প্রান্তে পোস্টিং হয়, যা চলছে চলুক, স্থিতাবস্থা বজায় থাকুক। 5ই জানুয়ারির ইডির অভিযান না হলে এসব আমরা জানতে পারতাম না। এটা সংবাদ মাধ্যমের দোষ। তারা আপাত শান্তির পিছনে যে চাপা সন্ত্রাস রয়েছে, সেই চাপা সন্ত্রাস খুঁজে বার করবার উদ্যোগ নেয়নি। 5ই জানুয়ারির পর তাদের ঘুম ভাঙলো, সেটা তাদের বিলম্বিত বোধোদয়, এই দায়ভার তাদেরকেও নিতে হবে। প্রতিবেদন শেষ করব এটা ঘটনার কথা বলে। সেটা 2001 সাল জানুয়ারি মাস। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী। কেশপুরে সিপিএম তৃণমূল গন্ডগোল তখন হতো। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আসলেন, কেশপুরে সভা করলেন, কেশপুর হবে সিপিএম এর শেষপুর বললেন। তারপর রানী শিরোমণি পর্যটক আবাসে থাকলেন, তারপরে তার পা ভেঙে গেছিল, তারপরে ছোটাঙ্গাড়িয়ার ঘটনা ঘটলো, সেই গাড়ি নিয়ে পা ভাঙা অবস্থায় ছোটাঙ্গাড়িয়া গেলেন, এনডিএর প্রতিনিধি দল আসলো, নানা রকম ঘটনা। কিন্তু তখন মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, বিরোধী নেত্রী, যেখানে ঘটনা সেখানে ছুটে যাচ্ছেন। 2001-এ কংগ্রেস তৃণমূলের জোটটা দানা বাঁধেনি নানাবিধ কারণে, না হলে সেবার বামফ্রন্ট সরকার কমফর্টেবল মেজরিটি পেত না। তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম আমডাঙ্গা থেকে 64 ভোটে জিতেছিলেন, একজন জিতেছিলেন 8 ভোটে। এরকম 50-60টা সিট ছিল, ভেরি স্লেন্ডার মার্জিনে বামফ্রন্টরা জিতেছিল। আর কংগ্রেস তৃণমূলের
সমঝোতা পাকেনি, দানা বাঁধেনি, ক্ষোভ বিক্ষোভ, নির্দল প্রার্থী, পরস্পরের পিঠে ছুরি মারা। কিন্তু মমতার ডিভিডেন্ডটা পেলেন আরো 10 বছর বাদে, মানে তৃণমূল প্রতিষ্ঠার 13 বছর বাদে। যে বামফ্রন্টের মতো একটা রেজিমেন্টেড ফোর্সকে তো সরিয়েছিলেন উনি আপোষহীন মনোভাবের জন্য, আনকম্প্রোমাইজ সিপিএম এর বিরুদ্ধে। শুভেন্দুও কিন্তু সেই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিয়ে চলছে তৃণমূলের বিরুদ্ধে। তাই সন্দেশখালে মা বোনেরা পুষ্পবৃষ্টি করে স্বাগত জানিয়েছেন। আবার শুনছি শুভেন্দুবাবু পাঁচলাতেও যাবেন পরে, সেখানে বিধায়ক গুলশান মল্লিকের বিরুদ্ধে জমি দখল করার জন্য মানুষ প্রতিবাদ করছে। সুজিত বসুরা গেছিলেন না, কল্পিত পুষ্পবৃষ্টি, সাজানো পুষ্পবৃষ্টি হলো, যেন সুজিত বাবু ভিআইপি রোড থেকে নেমে হেঁটে তার শ্রীভূমির পাড়ায় ঢুকছেন। কোনটা সাজানো আর কোনটা স্বতঃস্ফূর্ত সেটা বোঝার ক্ষমতা বাংলার মানুষের আছে। তাই কেশপুর যদি সিপিএম এর শেষপুর হয়ে থাকে, সন্দেশখালিও হচ্ছে তৃণমূলের অ্যাকিলিস হিলস।